নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আমি রানা সেনগুপ্ত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পিডিএস অর্থাৎ জনতান্ত্রিক সমাজবাদী দলের একজন বিশিষ্ট নেতা সমীর পুততুণ্ড। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। দুর্নীতিতে আকণ্ঠ ডুবে তৃণমূল, ভোটে কি এর প্রভাব পড়বে? সামনে যে 26-এর বিধানসভা নির্বাচন, আমাদের দেশের রাজনীতিতে চলতে চলতে আমরা এমন জায়গায় চলে এসেছি, অনেক কজন মুখ্যমন্ত্রী জেনুইন জেল হয়েছে। আমি কেজরিওয়াল কিংবা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের কথা বলছি না, তার আগে জয়ললিতার জেল হয়েছে, লালু প্রসাদের জেল হয়েছে, এবং এছাড়াও দুর্নীতির ঘটনা অনেক রয়েছে, অনেক। ফলে আমাদের দেশের রাজনীতি চলতে চলতে এমন হয়ে গেছে, দুর্নীতিটা লোকের কাছে খুব বিষয় দাঁড়াচ্ছে না। আমি মনে করি দুর্নীতিটা বড় ব্যাপার, কিন্তু পাবলিক তো সেটা মনে করছে না। পাবলিক তো তাদেরই গিয়ে ভোট দিচ্ছে। তাহলে পাবলিকের কাছে ভোটের মুখে অন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় বিষয় থাকে তার ভিত্তিতে মানুষ ভোট দেয়। সেক্ষেত্রে সেই লোকটা দুর্নীতিগ্রস্ত হলেও তার দল ভোট পেয়ে যাচ্ছে, কারণ তার কাছে তখন আর একটা কোনো শক্তিকে হারাতে হবে। পশ্চিমবাংলার রাজনীতি যদি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, এ ব্যাপারে বলতে তো কোনো অসুবিধা নেই। তৃণমূলের অনেকের দুর্নীতি এমনভাবে সামনে চলে এসছে যে এটা শাসক দল হিসেবে আমাদের রাজ্যে কখনো কোনো দলের ক্ষেত্রে হয়নি। কিন্তু পশ্চিমবাংলায় বামেরা যা করে গেছে, তারপর বামেরা মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকে বাছাই করে নিয়েছে। এখন যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে হয়, তাহলে তার জায়গায় বিজেপি আসবে। তারা আজকে বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে, তখন দুর্নীতিটা ইস্যু হচ্ছে না। কিন্তু দুর্নীতির আমরা যখন পার্টি করেছি, আমরা কি বলেছি? আমরা বলেছি দুর্নীতিমুক্ত এবং হিংসামুক্ত সমাজ চাই। সেটা আমাদের মেইন স্লোগান ছিল। আচ্ছা, তার মানে তখনকার সময় দুর্নীতি ছিল, হিংসা হচ্ছিল, তার মানে এই স্লোগানটা সামনে আসলো কি করে? হিংসা তো হচ্ছে। দুর্নীতিমুক্ত হিংসামুক্ত সমাজ চাই, এই যে আমরা স্লোগান দিলাম, যে স্লোগানের বাস্তব পরিস্থিতি তখন ছিল, তাহলে দেখা গেল যে 2G কেলেঙ্কারি কংগ্রেসের আমলে হয়েছে, যার জন্য কংগ্রেস হেরেছে। মনমোহন সিং দ্বিতীয়বারে UPA 2-তে হেরেছে তো ওই কারণে। আবার তারাই জিতছে, ডিএমকে তামিলনাড়ুতে ঢুকে তারাই আবার জিতছে যারা দুর্নীতি করেছে। তাহলে ভোটের মুখে কখন কোন বিষয়টা প্রাধান্য পাচ্ছে তার ভিত্তিতে মানুষ গিয়ে ভোট দিচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কবছর ধরেই যে ভোটে দুর্নীতিটা বড় বিষয় হচ্ছে না। যদিও আমার কাছে দুর্নীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইসব দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে ক্ষতি করছে এবং দেশের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। এইসব দুর্নীতির টাকা দিয়েই তো ভোট, তাহলে ভোটের গণতন্ত্রের ভিত্তিটা নড়বড়ে করে দিচ্ছে। কিন্তু মানে মেজর পার্টিগুলো প্রায় সবই দুর্নীতিতে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এমনকি CPIM যেটা বলে, ওটা ওরা ঠিকই বলতে পারে, ওরা বলে যে ইলেকট্রাল বন্ড ওরা নেয়নি, ওরা তার বিরোধী, কিন্তু বলতে পারবে না বড় চাঁদা কখনো নেয়। কাজেই পশ্চিমবাংলায় বাম সরকার যখন চলেছে, বা কেরালায় এখনো বিজয়নের যে সরকার চলে, তো সেখানে দু জায়গাতেই দুর্নীতি বড় আকারে ছিল, কিন্তু ওগুলো অনেক সফিস্টিকেটেড। আর এখানে এরা হাড়ি উপর করে খাচ্ছে। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে হাড়ি উপর করে খাচ্ছে, আর ওখানে বোঝা যাচ্ছে না, কারণ ওটা অনেক অর্গানাইজড এবং সফিস্টিকেটেড। ফলে এগুলো সবকিছু মিলিয়ে এরকম অবস্থায় এসে গেছে। বামপন্থীদের মধ্যে ওই জিনিস যদি এসে যায়, তাহলে আর কি বাকি থাকবে? CPIM এমনকি বউবাজারের রশিদ খানের কাছ থেকেও চাঁদা নিয়েছিল, আপনি জানেন? ওটা চাঁদা কোথা থেকে কে কি নিয়েছে ওগুলো মানে এখন হিসেব করতে গেলে অনেক কিছু বেরোবে। আচ্ছা, ওগুলো খুব বড় ব্যাপার নয়, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে দল হিসাবে, ব্যক্তি হিসাবে দুর্নীতিগ্রস্ত হয়ে শাসন পরিচালনা করছে কিনা, এবং শাসনের পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি প্রভাব ফেলছে কিনা, এটা হচ্ছে আসল ব্যাপার। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত এই মানে সরকারি যে সমস্ত ডোল প্রকল্প দেয়া হচ্ছে আর কি, এগুলোর জন্যই কি তৃণমূল দিচ্ছে? এগুলো তো একটা ফ্যাক্টর বটেই। আচ্ছা, এবং এগুলোকে বামপন্থীরা উপেক্ষা করাটা একটা বামপন্থীরা মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে। ফলে এগুলো
অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং এগুলো মানুষের কাজে লাগে, টাকা পয়সা যতটুকু যা পাচ্ছে। ফলে সবটা মিলিয়ে এখন তো সারা দেশে সবাই প্রতিযোগিতা করছে কে কত টাকা বেশি দেবে। কাজে পশ্চিমবাংলায় যখন চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, তখন তো অনেকে অনেক রকম খারাপ কথা বলেছে, ওগুলোকে আমি খারাপ মনে করি না। এখন তো এবং এটা অর্থনীতিবিদরাও বলেছিলেন যে মানুষের হাতে টাকা আসলে সেটা বাজারে যাবে, বাজারে রোল করবে, তাহলে এটাতে অর্থনীতিতে এফেক্ট হবে, ভালো এফেক্ট। সিপিএম তো এখন বলছে বুদ্ধবাবুর সময় আমরাও সাইকেল দিয়েছিলাম। সেগুলো তো কিছু হয়েছিলই। আচ্ছা, কিন্তু ওরা এখন তৃণমূল বিরোধিতা করতে গিয়ে তাদের আমলে কি কি করেছে সবই ভুলে যাচ্ছে, লোকে মনে রেখেছে। ফলে ভোটের বাজারে গেলে পরে তখন ভোট কমে যাচ্ছে। সে নারী নির্যাতনই হোক, খুন খারাপই হোক, দুর্নীতি হোক, আমি হিসেবে বুঝি সিপিএম যেখানে শেষ করেছে তৃণমূল সেখান থেকে শুরু করেছে। সিপিএম এ যারা ওই জিনিসগুলোর মধ্যে ইনভলভ ছিল তার বেশিরভাগ এখানেই চলে এসছে। প্রশাসনিক কর্তা হোক আর রাজনৈতিক নেতা হোক, সে খুন খারাপই হোক আর দুর্নীতি হোক, তাহলে সব এখানে চলে এসছে, এসে এদেরকে সামলাচ্ছে এবং ওই কাজটা আরো খোলামেলা করে যাচ্ছে। তৃণমূলের মধ্যে ইদানিং যেটা উঠছে, অভিষেক বনাম মমতা, এটা কি কোনো প্রভাব হবে? ওটা কোনো বিষয় বলে আমার মনে হয় না। আচ্ছা, ওটা তৃণমূলের যে সম্পর্কে মানুষের সমালোচনা আছে তাই নিয়ে কেউ কখনো কোনো একটা কথা বলছে, তার ভিত্তিতে আচ্ছা এটা অভিষেক আপত্তি করেছে কি এটা মমতা পছন্দ করছে না, এই করে চালাচ্ছে। ওটার মধ্যে ওদের খুব গোলমাল আছে বলে আমার নিজের ধারণা। এই যে মাঝে মাঝে একটা বৃহত্তর দল নাকি ঠিক আগে উপস্থিত হচ্ছে, ওগুলো ল্যান্ড করবে এরকম টাইপের একটা আভাস রয়েছে চতুর্দিকে, ওগুলো খুব একটা ব্যাপার না। মমতা বলছেন যে 2/3 ভোট পেয়ে সামনের বিধানসভায় নির্বাচনে তারা আবার ক্ষমতায় আসবে। এই দাবি কতটা ফ্রুটফুল? পশ্চিমবাংলার রাজনীতির যা পরিস্থিতি আছে, মমতা ব্যানার্জির সরকারে ফিরে আসার সম্ভাবনা বেশি, এবং কি চেহারায় ফিরে আসবে সেটা এক্ষুনি বলা মুশকিল আছে। কারণ বেশি বলতে যতটা দেখায়, যদি বিরোধীরা কোনো কারণে ঐক্যবদ্ধ হয়, তাহলে বেশি বলতে যতটা দেখায় তত কিন্তু ভেতরে সম্ভাবনা নেই। যদি বিরুদ্ধ শক্তি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে তাহলে কিন্তু মানুষ তার পেছনে এসে দাঁড়াবে। কাজে মানুষের থেকে বিচ্ছিন্নতার প্রক্রিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস এসে গেছে। এবার কিভাবে এটা রিপেয়ার করে মানুষের মধ্যে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আরো বেশি সমর্থন কত বাড়ানো যায় তার ভিত্তিতে চালাতে পারবে, সরকার আসতে পারবে, এটা ওদের দক্ষতা যোগ্যতার উপর অনেকটা নির্ভর করছে। আচ্ছা, এই দেশব্যাপী বিজেপিকে ঠেকাবার এই যে একটা এখন একটা ধুয়ো উঠেছে যে বিজেপিকে ঠেকাতে হবে, এটা কিভাবে সম্ভব? বিজেপি দলগুলো কি আরো বেশি ঐক্যবদ্ধ, আরো বেশি কাছাকাছি আসতে হবে? সর্বভারতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা তো দেখা গেল সম্ভব। বিরোধীরা সময় মতন ঐক্যবদ্ধ থাকলে, কংগ্রেস সঠিক নেতৃত্ব দিলে বিজেপি হেরেই যেত। এই যে কর্ণাটকের ভোটের পর 5টা রাজ্যের ভোট, তার জন্য ওয়েট করে ইন্ডিয়ার জোটটাকে অনেক লেট করে দেওয়া হলো। আর যেসব রাজ্যে বিরোধীরা খুবই ছোট, প্রধানত কংগ্রেস বিজেপির লড়াই, সেসব রাজ্যে খুবই ছোট হলেও তাদেরকে সঙ্গে নিলে আরো কিছু সিট জেতা যেত, বিজেপি আরো কিছুটা হারানো যেত, এবং তার ভিত্তিতে আরো ভালো রেজাল্ট বিধানসভা এবং লোকসভায় হতে পারত। সেটা তো কংগ্রেস করেনি। কাজেই সেগুলোর যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাগুলোকে যদি সামনে রাখা হয়, আর রাজ্যের নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী ভোট হবে, এ তো দেশের ভোটের সময়ই কথা হয়েছে, তাহলে রাজ্যের বিধানসভার ভোটে সেটা হবেই। এবার এক্ষেত্রে যারা প্রধান শক্তি থাকবে তাদের দায়িত্ব বিজেপিকে আটকাবার মতন করে বাকি শক্তিকে কিভাবে নিয়ে একসঙ্গে চলতে পারে। আমার ধারণা সেরকম পরিস্থিতির মুখোমুখি হলে, এ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়ে গেছে বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানাকে কেন্দ্র করে, তাতে আমার মনে হয় যে বিরোধীরা সেরকম জায়গায় আবার আসতে পারবে। বাংলার রাজনৈতিক মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর কি, মানে বিজেপি বনাম তৃণমূল যে সাম্প্রদায়িক যে রাজনীতি চলছে আর কি, এদিকে হিন্দুত্ববাদী, এদিকে তার বিরুদ্ধে যে সমস্ত ব্যাপারগুলো, যাদের কি সাম্প্রদায়িক পরিস্থিতি বাংলায় অনেকখানি ক্ষুণ্ণ হচ্ছে, মানে আরো খারাপ অবস্থা হতে পারে। আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার মনে হয় বিজেপি এই ভোটের মধ্যে থেকে আরো ছোট হবে। কি কারণে একটু যদি ব্যাখ্যা করেন, কেন বিজেপির এই সময়কার পারফরমেন্স কি আছে যার জন্য বড় হতে পারে? একমাত্র বিজেপির বড় হওয়ার সুযোগ
যে তৃণমূল বিরোধী মানুষ কোথায় যাবে, এখানে যদি সব ভোট দেয়, তো তাই সেই ভোট তো পশ্চিমবাংলার লোক দেবে না। না দিলে তার কিছু বেনিফিটও আছে, তার কিছু অসুবিধাও আছে। তার মধ্যে দাঁড়িয়ে বিজেপি ৭৭ পর্যন্ত সিট পেয়ে গেছে, এটা তো আউট অফ কা পেয়ে গেছে। ওরকম জিনিস একবার হয়ে যাওয়ার পর আরেকবার হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং আশা করি বাম কংগ্রেস তারাও শিখবে গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে, তার ভিত্তিতে তারা ভূমিকা নেবে। তো নমস্কার, আমরা এতক্ষণ ছিলাম সমীর পুততুণ্ডর সঙ্গে। আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সকে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।